নমস্কার, আমি সুভাষ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল চলো যাইতে এসেছি। তো আজকের আমার গন্তব্যস্থল বর্ধমানের শক্তিগড়, পূর্ব বর্ধমানে পুতুন্দা গ্রামে শ্রীরামকৃষ্ণ আশ্রম। আমার পেছনেই দেখতে পাচ্ছেন। আমি ডিটেলস আপনাদের সব বলবো, এখানে কিভাবে ভোগ প্রসাদ পাওয়া যায়, কিভাবে আসবেন, একটু আমি মহারাজের সাথেও কথা বলবো, বলে আপনাদের ডিটেলস জানাবো। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন, আবার আমি নতুন কোনো ভিডিও দিতে পারি। চলুন দেখা যাক। এখন আমি ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়েছি, চুচুড়া, নয়াটি চুচুড়া লঞ্চ ঘাট দিয়ে। দেখুন লঞ্চে যাচ্ছি, চুচুড়া নামবো। চুচুড়া নেমে ব্যান্ডেল যাবার গাড়িতে, চুচুড়া থেকে ব্যান্ডেল গেলাম, ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিল। তো হাওড়া ব্যান্ডেল আসলো এবং হাওড়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেনে উঠলাম। এসে আমি শক্তিগড় পৌঁছে গেলাম। সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট ব্যান্ডেল থেকে। সেখান থেকে ব্রিজ থেকে ওভারব্রিজ ক্রস করে টোটো চাপলাম। টোটোয় নিল 15 টাকা করে। দেখুন আমি একদম মন্দিরে নামিয়ে দেবে বললো, স্টেশনের পাশেই। অবশেষে আমি মন্দিরের সামনে চলে আসলাম। এই দেখুন মন্দিরের, রামকৃষ্ণ আশ্রমের পুরো সামনের দিকটা অসাধারণ সুন্দর। বাইরেটাই এত সুন্দর, এসে আমার মন ভরে গেল। এখন আমি ভেতরে ঢুকিনি, এবার আস্তে আস্তে প্রবেশ করব আমি। একদম গ্রামের মধ্যে, গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা রামকৃষ্ণ আশ্রম, অপূর্ব সুন্দর দেখতে। আমি ভেতরে আস্তে আস্তে ঢুকছি। দেখুন ভেতরের দৃশ্যগুলো আপনারা আমার সাথে শেয়ার করুন। প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনের বিশেষতই হলো গাছ, নানান রকম ফুল ফল সবজির গাছ দিয়ে সাজানো। এই মূল তোরণের পাশ থেকে গাছ শুরু হয়েছে। দেখুন এই যে মেন মন্দির, মেন মন্দিরের পাশে ওদিকে হচ্ছে আবাসিক যে থাকার জায়গা। দেখুন সব টবে দারুণ গাছ, পুরো মন্দির চত্বরটা বাঁধানো। এবার আমি গর্ভগৃহে প্রবেশ করব। এটা হলো মূল মন্দিরের গর্ভগৃহ। আমি উদ্বোধন হয়েছে 30শে জুলাই। এই পাশ থেকে একটা সিঁড়ি উঠে গেল ছাদে। অপূর্ব দৃশ্য, চারিদিকে সবুজ আর সবুজ। দেখুন আমি গর্ভগৃহে প্রবেশ করলাম। ঢুকেই বা হাতে পড়বে বিবেকানন্দর ব্যবহৃত চেয়ার। এখানে এটা হরিপদ মিত্র, বিবেকানন্দের যে শিষ্য, তার বাড়ি এটা অ্যাকচুয়ালি। এবং সেই বাড়িতে এসে স্বামী বিবেকানন্দ যে চেয়ার ব্যবহার করেছিলেন, সেই চেয়ারটা সযত্নে রাখা আছে। এখানে স্বামীজি প্রায় কয়েকদিন ছিলেন, বইটা গ্রামে হরিপদ মিত্রর বাড়িতে। এই দেখুন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার ডান দিকে আছে প্রিয় শিষ্য বিবেকানন্দ, তার বাম দিকে উপবিষ্ট আছেন মা শারদা। ভেতরটাও অপরূপ কারুকার্য। যেমন কাঠের কাজ, তেমনি প্রত্যেকটা ডেকোরেশন খুব সুন্দর। প্রত্যেকটা রামকৃষ্ণ মিশন বা আশ্রমের ভালো ভালো এই কারুকার্য দেখলে মন ভরে যায়। বড় বড় সব জানলা আছে,
দেখুন ওপরে স্বামীজি মহারাজদের সব ছবি। পরপর সাজানো আছে। দেখুন গর্ভগৃহে নাট মন্দির, তার ওপর দিয়ে ছবিগুলো সাজানো আছে। আমি ঘুরে ঘুরে সবই দেখলাম এবং আপনাদের দেখাচ্ছি। ভেতরে ঢুকলে আপনার মন শান্ত হয়ে যাবে। সন্ধ্যেবেলায় আরতি এবং গান বাজনা, ঠাকুরের নাম এখানে হয়। অনেক লোক একসাথে বসে আরতি দেখতে পান। পুরো সাজানো। এবার আমাকে সকালের মহারাজ টিফিন দিলেন। দেখুন খিদেও পেয়েছিল, টিফিনটা পেয়ে গেলাম। ফল, পায়েস, মিষ্টি সহযোগে আমি একটু টিফিন করলাম। অনেক দূর থেকে গেছি, খিদেও পেয়েছে। এখানে আমার সৌভাগ্য যে টিফিন করতে পারলাম। এবার আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রান্নাঘর। এই যে বাদিকে হলো অফিস, যেখানে মহারাজ বসেন। রান্নাঘরের পাশ থেকে পুরো একটা লন যাচ্ছে। এখানেও নানান রকম ঠাকুরের মূর্তি এবং শ্রী শ্রী রামকৃষ্ণের সব বাণী লেখা আছে। এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে যারা থাকবেন তাদের জায়গা। আগেকার দিনের বাড়ি, সেহেতু জানলাগুলো দেখুন আগেকার দিনের মতনই। এখানেও স্বামী মহারাজদের অনেক ছবি টাঙানো আছে। বেরিয়ে গিয়ে দুপুরে ভোগ খাওয়ার পরে হাত ধুতে পারবেন। অনেকগুলো কল আছে। অফিসের দুপাশে টবে এত সুন্দর গাছগুলো লাগানো আছে, খুব ভালো লাগবে। অফিসের সাইড দিয়েও অনেক, আসলে এত বড় জায়গা নিয়ে আশ্রমটা আছে, মানে ঘুরে শেষ করা যাবে না। এবং প্রত্যেকটা দরজার সামনে গাছের সারিবদ্ধভাবে রেখে দিয়েছে। এই দেখুন চ্যারিটেবল ক্লিনিক। এখানে মাত্র 10 টাকার বিনিময়ে দাতব্য চিকিৎসালয় আছে। বাচ্চাদের গান বাজনা সব ফ্রিতে শেখানো হয়। দুস্থ এবং অনাথ ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখানো হয়। সেই স্কুলটা আমি আপনাদের দেখাবো। এখান থেকে অনেকেই মানুষ হয়ে আজকে বড় বড় সমাজের বড় বড় নাম করা মানুষ হয়েছে। এই ভেতরেই সব ওদের ট্রেনিং হয়, গান বাজনা আবৃত্তি সব কিছু, কৃপালয়। মহারাজের মুখের থেকে একটু ভালো করেই শুনবেন। দেখুন পুরো চেম্বারটাই দেখাচ্ছি আপনাদের। ভালো ভালো ডাক্তার। বিশেষ করে গুরুত্বপূর্ণ কেন, এখানে একসময় স্বামী বিবেকানন্দের এখানে পদধূলি পড়েছিল। সেটা হচ্ছে 1902 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি স্বামীজি এসেছিলেন এখানে। স্বামীজি এখানে এসেছিলেন। এইটা আমাদের পুতুমডা গ্রাম, এটা হচ্ছে বর্ধমানের পুতুমডা। শক্তিগড় থেকে স্টেশন থেকে নেমে আসা যায়, টোটো আছে, টোটো করে আসেন। এই গ্রামটার পাশেই হচ্ছে, এই প্রান্তর থেকে আর 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার দূর হয়। পরের গ্রামটার নাম হচ্ছে ভৈঠা। ওইখানে স্বামীজির শিষ্য হরিপদ মিত্রের পৈতৃক বাড়ি। এবং হরিপদ মিত্র আর ইন্দুমতি মিত্র স্বামীজির শিষ্য ছিল। এবং ইন্দুমতি মিত্র হচ্ছে স্বামীজির প্রথম মহিলা শিষ্যা। তো স্বামীজি যখন পরিব্রাজক হয়ে যখন সারা ভারতবর্ষ ঘুরছিলেন, তখন এই হরিপদ মিত্রের সঙ্গে স্বামীজির আলাপ হয় বেলগাঁওতে। যখন স্বামীজি ছিলেন ওই সময় আলাপ হয়।
এবং স্বামীজির সঙ্গে আলাপ হওয়ার পরে উনি উনি ভদ্রলোক খুব শিক্ষিত মানুষ ছিলেন, ওনার স্ত্রীও খুব শিক্ষিতা ছিলেন ওই আমলে। প্রথম থেকে ভদ্রলোক একটু নাস্তিক ছিলেন আর কি, ব্রাহ্ম সম্প্রদায়ের ছিলেন উনি, ওই পৌত্তলিকতা পছন্দ করতেন না। কিন্তু স্বামীজির সঙ্গে আলাপ হওয়ার পরে স্বামীজির কথা শুনে, স্বামীজির বক্তৃতা শুনে উনি ওই যে পৌত্তলিকতাটাকে তিনি আগে বিশ্বাস করছিলেন, যে সাকার পূজা নিরাকার এই দুটোই যে সত্য সেটা তিনি আগে বিশ্বাস করতেন না, নিরাকারে বিশ্বাস করতেন। কিন্তু পরবর্তীকালে স্বামীজির সঙ্গে আলাপ হওয়ার পরে তিনি ওই সাকার আর নিরাকার দুটোতেই বিশ্বাস করতে লাগলেন এবং লোকটা মানুষের পরিবর্তন হয়ে গেল। এবং জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীজির সঙ্গে ভীষণ খুব ভালো সম্পর্ক ছিল, স্বামীজিও খুব ভালোবাসতেন আর স্বামীজিকেও উনিও খুব ভালোবাসতেন। তা উনি একসময় স্বামীজিকে করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে আপনার যদি কোনো সময় সময় হয় তাহলে আমার দেশের বাড়ি ঘুইটা বর্ধমানে, তো ওই সময় একবার আমার দেশের বাড়িতে আপনাকে যেতে হবে। তো স্বামীজি কথা দিয়েছিলেন যে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে নিশ্চয়ই যাবো। তো স্বামীজি ওই 1902 খ্রিস্টাব্দের ওই জানুয়ারি মাসে উনি এসেছিলেন আমাদের নদিয়াতে বড় জাগুলিয়াতে ওনার বোনের বাড়িতে, দুঃসময়ের এক বোনের বাড়িতে এসেছিলেন। আর ওনার সঙ্গে ছিল নরেশচন্দ্র ঘোষ, ওনার এক শিষ্য। তো দুজনে মিলে ওই বড় জাগুলিয়া থেকে বোনের বাড়ি থেকে ফেরার সময় উনি ওখান থেকে, তখন ওই মার্টিন ট্রেনগুলো ছিল ছোটো ছোটো কয়লা ইঞ্জিনে, ওই ট্রেনে করে উনি শক্তিগড় স্টেশনে নামেন এবং শক্তিগড় থেকে পায়ে হেঁটে এদিক দিয়ে একটা কাঁচা রাস্তা ছিল, সেই কাঁচা রাস্তাটা এখন বিলুপ্ত হয়ে গেছে। ওই কাঁচা রাস্তা, ওই আমাদের এখন বাঁকা নদীর উপরে ওই বাঁশের পোল ছিল, বাঁশের পোল টপকে ওই মাটির রাস্তা, এখান থেকে শক্তিগড় প্রায় 2 কিলোমিটার রাস্তা। তুমি হেঁটে এসে, এইটা ছিল এখন যেটা পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রম যেটাতে আপনারা এখন বসে আছেন, এইটা ছিল অ্যাকচুয়ালি চৌধুরীদের, তখনকার যুগে চৌধুরীদের এই অঞ্চলে ওরা ছোটোখাটো জোরদার বা জমিদার মতো ছিল, এই অঞ্চলে বড় লোক। তো ওদেরই এই বাড়িটা ছিল। সেই বাড়ির এই সামনেটা যখন বাড়ি ঘর তো পড়ে গেছে, এইটা সামনেটা পুরো ফাঁকা মাঠ ছিল, বাড়ি ঘর তো গিয়েছিল। তো স্বামীজি হেঁটে আসছেন, এসে এই বড় বাড়িটা পেয়েছেন। আর সামনেই একটা রাস্তা আছে, যে সামনে রাস্তাটা এখনও আছে, রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে আগে কুইটেতে যেতে হবে। তো স্বামীজি এসেছেন, এসে বুঝতে পারছেন না কোন দিকে যাবেন। তো এই বাড়ির ছেলেরা ওই মাঠে তখন খেলাধুলা করছিল, তখন ওই ছেলেদের জিজ্ঞাসা করেছে স্বামীজি আমি বইটাতে হরিপদ মিত্রের বাড়িতে যাবো, তো কীভাবে যেত। তো ছোটো ছোটো ছেলে খেলছে, তো স্বামীজির মাথায় পাগড়ি, হাতে একটা লাঠি ছিল। তো ওরা একটু অনেক ভয় পেয়ে গেছিলো, ওরা ভাবছে যে এখানকার এই অঞ্চলে কোনো জমিদারের লাঠিয়াল কিনা। তখন এই অঞ্চলে ছোটো ছোটো সব জমিদার ছিল, সবারই একটা লাঠিয়াল থাকতো, এই লাঠিয়ালরা এরকমই সব ছিল। তো ওরা ভয় পেয়ে একটু বাড়ির বড়দের ডেকে নিয়ে গেছে। তো বড়রা গিয়ে দেখছেন, তখন ওই মনমতো চৌধুরী, কালীকিঙ্কর চৌধুরী, এরা সব ছিলেন বাড়ি পুরোপুরুষ। তো তারা গিয়ে দেখছেন যে এটা না কোনো লাঠিয়াল নয়, একজন সন্ন্যাসী। তো ওরা ওই স্বামী বিবেকানন্দ বলে বা অতটা ওদের মনে জানা ছিল না, কিন্তু একজন সৌম্যদর্শন সন্ন্যাসী, মানে স্বামীজিকে দেখলে সবারই একটা শ্রদ্ধার ভাব আসছে, স্বামীজিকে এমন সৌম্যদর্শন ছিল। তো ওরা তখনই বড়রা বললো যে মহারাজ আপনি এসেছেন, একটা ঘেমে গেছেন, একটু আমাদের এখানে একটু বিশ্রাম করে তারপরে আমাদের বাড়িতে পালকি আছে, পালকি করে আপনাকে হরিপদ মিত্রের বাড়িতে পৌঁছে দেবে, পরে রাস্তাটা আলপথ, আপনার যেতে কষ্ট হবে। তো স্বামীজি এখন যেটা আমাদের গর্ভ মন্দির হয়েছে, ওইটা ছিল এদের কাছারি বেড়া, এই জমিদারদের কাছারি বেড়া ছিল। ওইখানে স্বামীজিকে, যেটা আমাদের এখন গর্ভ মন্দির যেখানে ঠাকুর বসানো আছে, ওই ঘরগুলো ছোটো ছোটো সব ঘর ছিল। সেই ঘরগুলো ভেঙে এখন নতুন করে বড় করে মন্দির করা হয়েছে, সেটা পরবর্তীকালে হয়েছে। তো ওইখানে স্বামীজিকে কিছুক্ষণ ওরা বসিয়ে একটু সেবা করে, তারপরে পালকি করে হরিপদ মিত্রের বাড়িতে পৌঁছে। ওই স্বামীজি পদধূলি তখনই এই বাড়িতে পড়েন এবং তারপরে হরিপদ মিত্রের বাড়িতে উনি যান এবং হরিপদ মিত্রের বাড়িতে উনি 1902 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি থেকে 3রা জানুয়ারি, 4ঠা জানুয়ারি আর 5th জানুয়ারি, এই 3 দিন উনি ওদের বাড়িতে ছিলেন, হরিপদ মিত্রের বাড়িতে, এবং একদম ঘরোয়াভাবে ছিলেন। নিজে রান্না করে ওদের খাইয়েছে, এটাও শোনা যায়। আর বইটাতে একটা বহু 500 বছরের পুরনো একটা গোপাল মন্দির আছে, খুব প্রাচীন, এখনও আছে শোনা যায়। তো শোনা যায় ওখানকার লোকদের, পুরনো লোকদের কাছে শোনা যায় উনি নাকি সন্ধ্যার সময় গোপাল মন্দিরে আরতির সময় গিয়ে বসতেন, ওখানে গান শুনেছেন, আরতি দেখেছেন, নিজে গানও নাকি করেছেন। তো ওইভাবে উনি 3 দিন ওখানে কাটিয়েছেন। তখন হরিপদ মিত্র তখন বিশাল ভালো অবস্থা ছিল, বিরাট অবস্থা ছিল। হরিপদ মিত্র যেহেতু ফরেস্ট অফিসার ছিলেন, তো ওনার ওই বাড়িতে উনি অনেক নানা রকম গাছ লাগিয়েছিলেন। একটা বড় পুকুর ছিল, সেই পুকুরটা এখনও আছে, ছোটো হয়ে গেছে। সেই পুকুরে গ্রামের লোকেরা সবাই ব্যবহার করতো, চান করতো, এই করতো, সব কিছু করতো। তো স্বামীজি নাকি ওই গ্রামের লোকদের বুঝিয়েছিলেন যে একই পুকুরে চান করা, কাপড় কাচা, বাসন মাজা, সেই পুকুরের জলই সবাই খাচ্ছে, এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। এটা স্বামীজি নাকি ওখানকার লোকদের, তখন গ্রামের লোকেদের অত কনসিয়াসনেস ছিল না, তো স্বামীজি এটাও নাকি ওদের বুঝিয়েছিলেন। তো 3 দিন পরে স্বামীজি ওখান থেকে বেলুড় মঠে চলে যায়। তো ওই যে স্বামীজি এখানে পায়ের ধুলে পড়লো স্বামীজি, সেটার ফলশ্রুতি হিসেবেই আমরা মনে করি যে আজকে এটা একটা আশ্রমে পরিণত হয়েছে। এবার আমি যাচ্ছি সারদা বিদ্যা মন্দির, অর্থাৎ দুস্থ এবং অনাথ
বাচ্চাদের যেভাবে পড়ানো হয় ওই স্কুলটাতেই যাচ্ছি। দেখুন অনেক নীতি কথা লেখা আছে ঠাকুরের এবং সারদা মার। দেখুন ভেতরে কত জায়গা, বাদিকে সুন্দর একটা পুষ্করিণী আছে। চলুন আমরা স্কুলের উদ্দেশ্যে যাই। এদিকে বাঁশবাগান, এটা বাচ্চাদের খেলাধুলার সামনের যে মাঠটা, এবং এটাতে মাছ চাষও করা হয়। নানান ধরনের ফুল পুকুর পাড়ে রয়েছে। আমরা এখন ঢুকছি বিদ্যালয়ের ভেতরে, যেখানে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। সোজা গিয়ে দেখুন বাঁ হাতে টিচার্স রুম প্লাস স্কুল রুম, এই ওপরে অফিস, এটা হলো কম্পিউটার রুম। বাচ্চাদেরই শেখানো হয়, প্রত্যেকটা শিক্ষার ব্যবস্থা আছে। একটা বাচ্চা যাতে তৈরি হয় সেই জিনিসটাই রামকৃষ্ণ আশ্রমে আছে। পুরো বাঁধানো, বাচ্চাদের কোনো অসুবিধা নেই, বৃষ্টি পড়লেও বা রোদ জলে কোনো অসুবিধা নেই। ছোটাছুটি করে খেলাধুলা করে পড়াশোনা করে, এবং উপরান্ত ওদের খাওয়া দাওয়া। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে পাশেই একটা কালী মন্দির আছে, চলুন যাই মায়ের দর্শন করে আসি। একদম সাথেই গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশ। এখানে সমাধি মন্দির। আমি যে সময় ঢুকলাম সে সময় পুজো হচ্ছে। এখানেও ভোগ প্রসাদের আগে থেকে বলে রাখলে পাওয়া যায়। এই দেখুন কালী মন্দির, ছোট্ট কালী একটা বসানো আছে, সেই সময় পুজো হচ্ছে। খুব ভালো লাগবে এই দৃশ্যটা। দেখুন মায়ের পুজো হচ্ছে তখন, খুব জাগ্রত মা। এখানে আশ্রমে আসলে অবশ্যই ঘুরে যাবেন। এটা বাৎসরিক উৎসব হয় প্রতি বছর। দেয়ালেও নানান রকম দেবদেবীর মূর্তি ছবি আঁকা আছে। ঠাকুর মশাই পুজো করছেন, খুব ভালো সময় গেছিলাম আমরা। এরপরে দুপুরের জন্য আমি বসলাম। মহারাজজি পরিবেশন করছে, এটাতেই তো মন ভরে গেল। এখানে অন্নভোগ পেতে গেলে আগের দিন আপনাকে ফোনে বুক করতে হবে। দেখুন কী কী দিয়েছে। অন্ন, 2 রকমের শাক ভাজা, পলতা পাতার বড়া, 5 রকম সবজি। এই বাটিতে আছে রুই মাছের একটা পাতলা ঝোল, তার পাশে পায়েস, তার পাশে চাটনি, এবং সব শেষে এখানকার গরুর দুধের দই। এত তৃপ্তিভাবে খেলাম, এটা আমার সৌভাগ্য। এত সিম্পল রান্না, অথচ মানে কি বলবো, খুব সুস্বাদু। এবং মহারাজ নিজে হাতে পরিবেশন করছেন। খুব তৃপ্তিভাবে আমরা খেলাম। আপনারা আসলে আগের দিন একটু বুক করে রাখবেন ফোন নাম্বারে। ঠাকুরমশাই মহারাজ মন্ত্র বলছেন, তারপরে আমরা শুরু করলাম। শ্রীরামকৃষ্ণ। মনে হচ্ছে অমৃত খাচ্ছে। আমাদের খেতে দিয়ে ওনারা খাবার খেতে বসলেন। এর পাশেই একদম একটা শিব মন্দির, ফেরার সময় আপনারা দর্শন করে নেবেন। সবাই আসবেন, ভালো থাকবেন। এই মন্দিরটা পারলে সবাইকে নিয়ে একবার ঘুরে যাবেন। নমস্কার।